রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু বলেছেন, কেবল কাতার নয়, অন্য আরব দেশেও হামলা চালানো হবে। কাতারের হামলার বিরুদ্ধে সম্পূর্ণ নীরব আরব ও মুসলিম বিশ্ব। কাতারের হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের সমালোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, 9/11 হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েল। কাতারে আরও হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেবল কাতার নয়, অন্যান্য আরব দেশেও হামলা চালানোর কথা বলেছেন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহু বলেন, যেখানে ইসরায়েলের শত্রুরা থাকবে সেখানেই আমরা হামলা চালাবো। কাতারের উদ্দেশ্যে তিনি বলেন, সব হামাসকে আমাদের হাতে তুলে দেন অথবা গ্রেফতার করুন, তা না হলে আমরা তাদের হামলা চালিয়ে হত্যা করব। এর আগে মঙ্গলবার ইসরায়েল কাতারে হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের 6 জনকে। যুক্তরাষ্ট্রের পদলেহী কাতার এই হামলাকে নিজের দেশে হামলা না বলে হামাসের উপর ইসরায়েলের হামলা হিসেবে আখ্যায়িত করেছে। কাতার যদি একটি স্বাধীন সার্বভৌম দেশ হয়ে থাকে, তাহলে ইসরায়েলের এই হামলা জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘনই কেবল নয়, বরং জাতিসংঘের অস্তিত্বকেই সম্পূর্ণ বুড়ো আঙুল দেখানোর মতো ঘটনা। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্পূর্ণ অস্বীকার করার শামিল। কাতারের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো ছাড়া ইসরায়েলে পাল্টা হামলার কোনো সামর্থ্য তাদের নেই। মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ সহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্যান্য আরব ও মুসলিম দেশের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা পর্যন্ত জানানো হয়নি। আরব রাষ্ট্রগুলোর সংগঠন, আরব লীগ ও মুসলিম দেশগুলোর সংগঠন OIC সম্পূর্ণ নীরব ইসরায়েলের এ ধরনের হামলার বিরুদ্ধে। বস্তুত যেসব আরব দেশের উপর দিয়ে বিমান উড়ে গিয়ে কাতারে হামলা চালিয়েছে, সেসব আরব দেশ ইসরায়েলকে সাহায্য করেছে কাতারে হামলা চালানোর জন্য। কারণ কোনো দেশের ওপর দিয়ে এভাবে অন্য দেশের যুদ্ধ বিমান ওড়া সম্পূর্ণ নিষেধ আন্তর্জাতিক সমস্ত আইনে। কোনো দেশে অন্য দেশের যুদ্ধ বিমান, মিসাইল বা অন্য কোনো সামরিক আকাশ যান প্রবেশ করলে সাথে সাথেই তা ওই দেশের আর্মি কর্তৃক ভূপাতিত করার কথা। যেমন বুধবার রাশিয়া ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে 19টি ড্রোন। সবগুলো ড্রোন পোল্যান্ড ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে পোল্যান্ডকে সহায়তা করেছে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ড। কাতারে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে সৌদি আরবের উপর দিয়ে কয়েক হাজার মাইল আকাশপথ অথবা জর্ডান, ইরাকের আকাশসীমা। আকাশে পুনঃ জ্বালানি পর্যন্ত সংগ্রহ করতে হয়েছে এসব যুদ্ধ বিমানকে। কিন্তু এসব ইসরায়েলি বিমান লক্ষ্য করে কোনো আরব দেশ মিসাইল ছোড়েনি। ইসরায়েলের এসব যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য সৌদি আরব বা অন্য কোনো দেশ আকাশে ওড়ায়নি তাদের কোনো যুদ্ধ বিমান। সৌদি আরবকে রক্ষায়, কাতারকে রক্ষায় প্রতিটি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র এসব দেশকে রক্ষায় ইসরায়েলের বিমান লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়েনি। বস্তুত যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের পদলেহী কোনো আরব দেশের রাজপরিবার এ ঘটনার নিন্দা পর্যন্ত জানানোর সাহস করছে না। সৌদি আরবের উপর দিয়ে আকাশপথে ইসরায়েল থেকে কাতারের দূরত্ব 2228 কিলোমিটার। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারে হামলার ক্ষেত্রে ইসরায়েলের যুদ্ধবিমান মোট 2225 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই তথ্য থেকে বোঝা যায়, ইসরায়েল কাতারে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে সৌদি আরবের উপর দিয়ে দীর্ঘ এই আকাশপথ। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি F-35 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট ব্যবহার করেছে ইসরায়েল এই হামলার ক্ষেত্রে। এসব যুদ্ধবিমান সহজে ধরা পড়ে না রাডারে, কিন্তু কোনো দেশের উপর দিয়ে দীর্ঘ এ পথ পাড়ি দেওয়া এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে পুনঃ জ্বালানি সংগ্রহ এর কোনো কিছুই ওই দেশ টের পাবে না, সেটা বিশ্বাসযোগ্য নয় এভিয়েশন বিশেষজ্ঞদের কাছে। এর আগেও সৌদি আরব, জর্ডান, ইরাক সহ বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে সহায়তা করেছে ইরানে হামলার ক্ষেত্রে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে সম্মিলিতভাবে মোকাবেলার জন্য। বস্তুত কাতারের এই আহ্বান ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়, কারণ ইসরায়েলের মূল মদতদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রের পদলেহী রাষ্ট্র হলো স্বয়ং কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান সহ সব আরব দেশ। যুক্তরাষ্ট্রের অস্ত্রে ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন গত মে মাসে ট্রাম্পের কাতার সফরের সময় কাতার $1200 বিলিয়ন অস্ত্র কেনা সহ বিনিয়োগ চুক্তি করেছে কাতার। একদিকে সমস্ত আরবরা
মিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে, অপরদিকে ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে, যা পরস্পর বিরোধী। বিশ্লেষকদের মতে আরবরা না চাইলে ইসরায়েল কখনো গাজা ও ফিলিস্তিনে এভাবে গণহত্যা চালাতে পারবে না। আরবরা না চাইলে ইসরায়েল হামলা চালাতে পারে না ইরান, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ কোনো দেশের ওপর। ইসরায়েল বর্তমানে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও ইয়েমেন ও ইরানে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তার দায় মূলত আরবদের। গাজা যুদ্ধ শুরুর পর কাতার এবং মিশর এই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করে আসছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুমতি নিয়েই কাতার হামাস নেতাদের জন্য কাতারে অফিস খুলেছিল, কিন্তু সেই কাতারেই হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই চূড়ান্ত ঔদ্ধত্যের বিরুদ্ধে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া কাতারের আজ কিছুই করার সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে। গণতন্ত্র, মানবাধিকারের মুখোশধারী গোটা পশ্চিমা বিশ্ব সম্পূর্ণ নীরব এই বিষয়ে। কেবল কানাডা বলেছে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষার বিষয় বিবেচনা করবে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল তিউনিসিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার ও ফিলিস্তিন নিয়ে মোট 6টি দেশের উপর বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার দোহায় হামলার পর ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক ইয়েমেনি। এছাড়া গাজায় বুধবার ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, সর্বশেষ এক সপ্তাহে গাজা থেকে 1 লাখের বেশি ফিলিস্তিনি তাদের এলাকা ছেড়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। তবে এখনো 10 লাখ ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছে এবং তাদের সবাইকে গাজা ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, 2001 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ঘটনা আগে থেকে জানত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। পিয়ার্স আনসেন্সর্ড নিউজ নামক অনুষ্ঠানে মঙ্গলবারে দাবি করেন টাকার কার্লসন। টাকার কার্লসন বলেছেন, 9/11 হামলার উপর তিনি একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। শীঘ্রই এটি তিনি প্রচার করবেন। তার ডকুমেন্টারিতে থাকবে 9/11 হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যে জানত সে বিষয়ক তথ্য। টাকার কার্লসন বলেন, আমি বলছি না এই ঘটনার সাথে ইহুদিরা জড়িত, কিন্তু হামলার পরপরই বেঞ্জামিন নেতানিয়াহু ক্যামেরার সামনে হাজির হয়ে বলেছিলেন এটা একটা ভালো জিনিস হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন একই সংঘাতে জড়িত হবে যা আমরা গত কয়েক দশক ধরে মোকাবেলা করে আসছে। টাকার কার্লসন বলেছেন, 9/11 হামলার বিষয়ে সাধারণ মানুষ এখনো খুব কমই জানেন। এই হামলার পর ইসরায়েলের শিল্পকলার ছাত্রদের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু তারা শিল্পকলার ছাত্র ছিল না। পরবর্তীতে তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। আমি FBI নথি থেকে উদ্ধার করেছি তাদের সম্পর্কে তথ্য। FBI নথিতে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা এই হামলার পর ঘটনা ভিডিও করেছিল। আমার কাছে মনে হয়েছে তারা এই হামলা সম্পর্কে আগে থেকে জানত। কার্লসন বলেছেন, 2000 সাল থেকে তাদের আমেরিকার গোয়েন্দা সংস্থার ভবনে আনাগোনার তথ্য রয়েছে আর্ট স্টুডেন্ট ছদ্মবেশে। তারা আমেরিকার বিভিন্ন গোয়েন্দা এজেন্টদের বাসায়ও আনাগোনা করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকা টুইন টাওয়ারে হামলার পর আমূল বদলে যায় গোটা বিশ্ব ব্যবস্থা। এই হামলার পর আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশ মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করেন। হামলা শুরু করেন আফগানিস্তানে, এরপর একে একে ধ্বংস করেন ইরাক ও লিবিয়া। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম যুবকদের ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন করা হয় গুয়ান্তানামো সহ গোপন অনেক কারাগারে। এতে নিহত হয় অনেকে। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ কোনো অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করে সন্ত্রাস দমনের নামে। অনেকের মতে 9/11 হামলা ছিল ইসরায়েলের একটি ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামানোর জন্য। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক জনাব মেহেদী হাসান পলাশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানে আমরা রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে সেটি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট সেটি নিয়ে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন 2017 সালে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা এসেছে, আমরা জায়গা পেয়েছি। 8 বছর পেরিয়ে গেছে। সাম্প্রতিক সময় একটা খবর বেরিয়েছে, গেল 8 মাসে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। প্রশ্ন হচ্ছে যে এই সময় তো আমরা আরাকানে কোনো ধরনের সংকট দেখছি না। 2017 সালে যেটা ছিল গণহত্যা চলেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো কেন এই 18 মাসে আবার নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসলো? ধন্যবাদ। প্রথমে আমি ইরান রেডিও বাংলার দর্শকদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইরান রেডিও বাংলা বিশেষ করে তাদের দর্শকদের জন্য যেই টপিকসটাকে চয়েস করেছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেই প্রশ্নটা করেছেন 2017 সালে যেমন রোহিঙ্গা এখানে এসেছে, তার আগেও এখানে রোহিঙ্গা ছিল, অন্তত 3 থেকে 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ছিল এবং বাংলাদেশে আরও বিভিন্ন সময়ে রোহিঙ্গা এসেছে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বেও এসেছে। এবং আপনি যদি ওখানকার লোকদেরকে দেখেন, ওখানে কিন্তু মানে রোহিঙ্গারা কক্সবাজার জেলা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, এখানে কিন্তু বাঙালিরা, স্থানীয় বাঙালি যারা, তারা কিন্তু মানে সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছে রোহিঙ্গাদের। ওখানে রোহিঙ্গারা বেশি। এখন এই রোহিঙ্গারা কিন্তু আপনার মানে কেউ আগে এসছে, কেউ পরে আসছে, তারা বাংলাদেশের নাগরিক, অনেক যারা আগে এসছে তারা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। এবং স্থানীয় সরকারের যে সমস্ত নির্বাচন, ইভেন পার্লামেন্টেও কিন্তু ওই মাইগ্রেটেড রোহিঙ্গারা বাংলাদেশি হয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত নির্বাচিত হয়েছে এবং তারা প্রচণ্ড রকমভাবে ঐক্যবদ্ধ। হ্যাঁ, প্রচণ্ড রকমভাবে ঐক্যবদ্ধ। আপনার মানে প্রশ্নে আসি যে কেন আসছে রোহিঙ্গা, নতুন করে কেন আসছে? কারণ হলো কি, যেই সংকটের কারণে রোহিঙ্গারা এখানে এসছে সেই সংকটের সমাধান হয়নি। অর্থাৎ রোহিঙ্গাদের উপরে যে নির্যাতনটা হয়েছিল সেই নির্যাতনের কারণে 2017 সালে এখানে এসছে। সারা বিশ্ব এরপরে এই ইস্যুটা নিয়ে মানে অনেক কথা বলেছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু মিয়ানমারকে বা মিয়ানমারের ভেতরে থাকা রোহিঙ্গাদের উপরে নির্যাতন করাটাকে বন্ধ করা যায়নি। এইটা যখন আগে মিয়ানমার আর্মি ওখানে ছিল তখন মিয়ানমার আর্মি করতো, যার ফলে সবসময়ই রোহিঙ্গারা আসছিল, কখনোই আসা বন্ধ হয়নি। এমন না যে এই মানে সরকার আসার পরে এসছে, বিষয়টা এরকম না, সবসময়ই এসছে, কম বেশি এসছে। আবার এই যে এরপরে যে আপনার আরাকান আর্মি যখন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিল, আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেওয়ার পরে এখন রোহিঙ্গাদের উপরে এই অত্যাচারটা বেড়েছে দ্বিমুখী। মিয়ানমার আর্মির নির্যাতন আগেই ছিল, এখন আরাকান আর্মিও নির্যাতন করছে। হ্যাঁ, এই নির্যাতন করার ফলে দ্বিমুখী নির্যাতনের কারণে এরা এখানে আসছে। এখন আরাকান আর্মি কেন নির্যাতন করছে, একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরাকান আর্মি নির্যাতন করার কারণ হলো আরাকান আর্মি মেইনলি বুদ্ধিস্ট সংগঠন এবং প্রাচীনকাল থেকে রোহিঙ্গা মুসলিমদের উপরে মূলত নির্যাতন চালিয়েছে সেখানকার বুদ্ধিস্টরা। মিয়ানমারের যে জান্তা বা মিয়ানমারের যে বামাররা, তারা কিন্তু রোহিঙ্গাদের উপরে এতটা নির্যাতন করেনি যতটা নির্যাতন ওখানকার লোকাল বুদ্ধিস্টরা করেছে। আপনি জানেন যে সেখানে একটা চরমপন্থী সন্ত্রাসী বুদ্ধিস্ট গোষ্ঠী আসে, যেটাকে বলে 969 উইরাথু, যেটার অসীন উইরাথু, যেটার মানে প্রধান নেতৃত্ব দিচ্ছে। তো তাদের মূল লক্ষ্য হচ্ছে ওখান থেকে সমস্ত রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেয়া। এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে কখনো কখনো আপনার মিয়ানমার আর্মিও এই মানে এটা করেছে। মিয়ানমারের স্বাধীনতাটা নেওয়ার পরে, মানে রাখাইনের স্বাধীনতাটা নেওয়ার পর থেকেই তারা ওখানে একটা ডিভাইড অ্যান্ড রুল করেছে। সেই ডিভাইড অ্যান্ড রুলের সাথে রাখাইন এবং রোহিঙ্গাদের ভিতরে একটা দ্বন্দ্ব, তারা মিসট্রাস্ট তৈরি করেছে। তার অংশ হিসেবে এই নির্যাতনটা সবসময়ই চলেছে এবং সেই নির্যাতন যেহেতু বন্ধ হয়নি সে কারণে আপনার মানে এখনো আসছে এবং যতদিন এটা থাকবে এটা আসতেই থাকবে। এবার আসি রোহিঙ্গা এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া। আসলে গেল 8 বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশের সবাই, সরকার প্রধান থেকে শুরু করে বেসরকারি যারা এনজিও কাজ করেন, তারাও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বেশ সরব ছিলেন এবং আমরা দেখেছি ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যাপারে বেশ সরব। কয়েকদিন আগে কক্সবাজারে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, আপনি দেখেছেন, যে সেখানে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আর একটু সোচ্চার হওয়ার জন্য, এই সংকট সমাধানের জন্য আহ্বান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এর আগে অনেকে এই ধরনের আহ্বান জানিয়েছেন, যেহেতু ডক্টর ইউনূসের সারা পৃথিবীতে একটা অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা আছে, আপনি কি মনে করেন এই আহ্বানটা একটু অন্যদের থেকে আলাদা হতে পারে? তো ধরেন যদি আলাদা হয় তাহলে আমরা এরপরে কি পেলাম? মানে আপনি তো সচেতন মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা কি বিশ্বে ওনার এই আহ্বানের পরে আমরা কি নতুন কিছু পেয়েছি বা বিশ্বে কোনো ধরনের পর্যন্ত আমরা কি, বা উনি যে আগে বললেন যে জাতিসংঘের মহাসচিবকে এনে যে আমরা আগামী ঈদটা ওখানে করবে, এবারে তো সেটা বললেন না যে না আমরা এই যে আগামী ঈদে যাওয়ার জন্য এতটা অগ্রগতি করে ফেলেছি, উনি বলেন নাই। আসলে প্রধান সমস্যাটা হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে যেটা হয়েছে ব্যবসা এবং রাজনীতি। প্রথমত যদি রাজনীতির কথা বলি, শেখ হাসিনা এটাকে নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছেন। ওই যে ওনার বোন ওনাকে বলেছেন যে তুমি 18 কোটি মানুষকে খাওয়াও, তুমি 11 লক্ষকে খাওয়াতে পারবে না, অ্যাজ ইফ উনি খাওয়ান মানুষকে, উনি দেশের মানুষকে খাওয়ান। আসলে তো বিষয়টা এরকম না। তো
প্রশ্নটা হলো যে তারপরে উনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে সারা দুনিয়াতে উনি এই মানে নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওনার কর্মকর্তাদেরকে পাঠালেন লবিং করার জন্য, সেটা ওনার কপালে জোটে নাই। কিন্তু উনি এই ইস্যুটাকে কেন্দ্র করে ওনার বিনা ভোটের সরকারকে অবৈধ সরকারের ইন্টারন্যাশনাল বৈধতা দেওয়ার একটা চেষ্টা উনি ব্যাপকভাবে করেছেন, যেটা উনি সাকসেস হয়েছেন। 2018 সালে রাতের ভোটের ইলেকশনটাকে উনি এভাবে পার করতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুর কারণে। এরপরে আমরা বলছি মুখে যে রোহিঙ্গাদের আমরা প্রত্যাবাসন চাই, এটা আমাদের কমন বক্তব্য, আমরা জোরালোভাবে চাই সারা দুনিয়া। কিন্তু কিভাবে চাই, এই প্রশ্নের কোনো উত্তর বাংলাদেশের কোনো মানুষের কাছে নাই। বাংলাদেশের সরকার, বাংলাদেশের কোনো অথরিটি, বাংলাদেশের কেউই যে রোহিঙ্গাদেরকে আমরা কিভাবে প্রত্যাবাসনে চাই, এই 8 বছর ধরে বাংলাদেশ এই প্রশ্নটার অ্যান্সার তৈরি করতে পারে নাই। বাংলাদেশ এই প্রশ্নটা যদি করা হয়, বাংলাদেশ সরকার বলবে আমেরিকা আমাকে হেল্প আমরা আমেরিকার কাছে হেল্প চাই, আমরা চায়নার কাছে হেল্প চাই, ইন্ডিয়ার কাছে হেল্প চাই, ইউ এর কাছে হেল্প চাই, জাতিসংঘের কাছে হেল্প চাই। আপনি কিভাবে হেল্প চাবেন? আগে প্রথম যে জায়গাটা, আপনাকে একটা রোহিঙ্গা প্রত্যাবাসনের, আপনি এখানে সাফারার, আপনি ক্ষতিগ্রস্ত, আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আপনি এইভাবে রোহিঙ্গাদেরকে আমি এই প্রক্রিয়ায় ফেরত চাই। সেটার প্ল্যানের ক্ষেত্রে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, ABC থাকতে পারে। আপনি সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আপনি বলতে পারেন সারা দুনিয়াকে যে আমি এইভাবে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে চাই, আপনারা আমাকে এই প্ল্যানে হেল্প করেন। সেখানে যে আমার এই পরিকল্পনার সাথে আসবে, আমরা তার সহযোগিতা নিয়ে তার কাছ থেকে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আমরা সেটা করছি না। আমরা না করে করছি কি, আমরা চায়নার কাছে, আমেরিকার কাছে, ইন্ডিয়ার কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে, জাতিসংঘের কাছে, এই ধরনের কাছে আমরা ধর্ণা দিচ্ছি। প্রশ্নটা হলো যে জাতিসংঘ বিশ্বে কোথাও কি কোনো সংকটের সমাধান করেছে? না। ইউরোপ, এই যে আফ্রিকাতে দীর্ঘদিন ধরে তারা ইউএন মিশন পরিচালনা করছে, তাতে আফ্রিকাতে কি সমস্যা সংকট হয়েছে, সমাধান হয়েছে? হয়নি। বরং হয় নাই। বরং এদেরকে যখন ইউরোপিয়ান ন্যাশনালিজমটা মানে ইমার্জ করে এদেরকে বের করে দিয়েছে, তারপরে এখন সমস্যার সমাধান হওয়া শুরু করেছে। অর্থাৎ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলকে কেন্দ্র করে আমেরিকা, চায়না, ইন্ডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, তাদের ডিফারেন্ট প্ল্যান আছে। তারা অনেক ভার্গুটির মতো, তারা অনেক দিন ধরে এখানে একটা সুযোগ খুঁজছিল। আপনি যখন এই ইস্যুটাকে সেখানে নিয়ে গেছেন, তারা এই ইস্যু মানে তারা এটাই তো খুঁজছিলাম, এই সুযোগটাই খুঁজছিলাম, তারা এই সুযোগটা লুফে নিয়ে তাদের যে নীল নকশা, তারা সেটা এর ভিতরে প্রবেশ করিয়ে তারা আপনাকে মানে বলছে যে আমরা করে দেব। আমরা বলছি রিপ্যাট্রিয়েশন, তারা বলছে রিহ্যাবিলিটেশন, তাই না? আমরা বলছি প্রত্যাবাসন, তারা বলছে পুনর্বাসন, তারা বলছে অ্যাসিমিলেশনের কথা। তো এটা দিয়ে তো রোহিঙ্গা পুনর্বাসন হয় না। তারা কখনোই বিশ্বের, আমি আবার বলি, আমি গ্যারান্টি দিয়ে বলি, বিশ্বের কোনো শক্তি বাংলাদেশ ছাড়া আর কেউ রোহিঙ্গাদেরকে, ইভেন কোনো মুসলিম কান্ট্রি আন্তরিকভাবে চায় না রোহিঙ্গারা তাদের ইয়েতে ফিরে যাক। তারা বরং চায় রোহিঙ্গাদেরকে বাংলাদেশ গ্রহণ করে নিক। আমি এই অঞ্চল নিয়ে কাজ করি, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, একমাত্র বাংলাদেশ ছাড়া আর বিশ্বের কোনো শক্তি কিন্তু চায় না। কিন্তু আমাদের প্রশ্ন, এটা কি সম্ভব? বাংলাদেশ এত সংখ্যক রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করা, এটা তো একেবারেই অসম্ভব আমি মনে করি। এবং আমরা দেখি যে প্রতি বছরই কিন্তু আন্তর্জাতিক যে সহায়তা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তো নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে আগামী দিনে কতদিন আসলে এত সংখ্যক রোহিঙ্গাদেরকে বাংলাদেশ ধরে রাখতে পারবে, বা এই সংকট তো আরো ঘনীভূত হচ্ছে? আপনার কি এই যে আন্তর্জাতিক সহযোগিতাটা কমে যাচ্ছে, এটা কিন্তু ওই যে আমি বললাম রিহ্যাবিলিটেশন বা অ্যাসিমিলেশনের প্রক্রিয়ার অংশ হিসেবে। আপনি যখন তাদেরকে খাবার দিতে পারবেন না, হ্যাঁ, মানে ওরা যখন খাবার দেবে না, ওরা যখন ক্যাম্পের ভিতরে খাবার পাবে না, তখন তারা কি করবে? তারা ক্যাম্প থেকে বেরিয়ে এসে বাইরে কর্ম করতে শুরু করবে, বাইরে কর্মের সংস্থান খুঁজবে, এবং কর্ম করতে করতে তারা নানা জায়গায় তারা মানে হয়ে যাবে, মানে তারা মিশে যাবে আমাদের সমাজের মূল স্রোতধারার সাথে, তারা মিশে যাবে। যেহেতু মুসলিম, বাংলা ভাষাও কিছুটা কাছাকাছি তারা বুঝে, তো কাজেই তারা মিশে যাবে। এটা কিন্তু ওইটার অংশ হিসাবে তারা যে এই যে বন্ধ করে দিচ্ছে, এবং এটাও বাস্তবতা। বিশ্বের কোনো দেশ আপনাকে সারা জীবন খাওয়াবে না, দীর্ঘদিন ধরে আসলে দীর্ঘদিন খাওয়াবে না। আপনি অনেক সুযোগ পেয়েছেন, আপনি অনেক সময় পেয়েছেন, এবং এর ভিতরে বাংলাদেশের অনেক গোল্ডেন টাইম এসছে এই সমস্যাটা সমাধান করার জন্য। বাংলাদেশ সেই ব্যাপারে কোনো মানে উদ্যোগী হয় নাই। বাংলাদেশ সবসময়ই আরেকজনের দিকে তাকিয়ে থেকেছে, ওনারা সমাধান করে দেবেন, আমেরিকা করে দেবেন, চায়না করে দেবেন, ওআইসি করে দেবেন, নানা রকম গোষ্ঠী করে দেবেন। তারা কেন করবে এই সমস্যার সমাধান? কারণ তারা তো ওখানে, আপনি দেখেন মিয়ানমারে চায়নার যে স্বার্থ, সেই স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থের কোনো তুলনা করা যায় না। তো চায়না কেন এই কাজটা করবে?
মিয়ানমারে ভারতের যে স্বার্থ, সেই স্বার্থ এখন আপনার জিওপলিটিক্যালি আমেরিকার যে মিয়ানমার কেন্দ্রিক যে স্বার্থ, সেই স্বার্থের কাছে বাংলাদেশের স্বার্থ খুবই সামান্য, বাংলাদেশের গুরুত্ব তাদের কাছে খুবই সামান্য। তারা তো তাদের মতো করে, এখন আপনি জানেন এই কয়েকদিন আগে আপনার মিয়ানমারে যে আমেরিকান রাষ্ট্রদূত, তিনি ওদের যে কাচিন এবং প্রদেশ সীমান্ত, চীন সীমান্ত যে প্রদেশগুলো আছে, সেখানে যে দুর্লভ খনিজ পদার্থ, সেই স্পট তারা মানে পরিদর্শন করে এসছে। তারা ইন্ডিয়া দিয়ে, থ্রু ইন্ডিয়া তারা এটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছে। তো কাজেই সে তো এখন মানে ওই দিকে যাচ্ছে, এবং তারা অলরেডি মিয়ানমার জান্তা সরকারের 4টা কোম্পানির উপরে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তো ওই জায়গাটা চলে যাচ্ছে। চায়না এটাকে ঠেকানোর জন্য তারা নতুন পরিকল্পনা নিয়ে তারা অলরেডি তাদের মানে মার্সেনারি বাহিনী এখানে ঢুকে গেছে। তো সেই জায়গার থেকে আপনি তাদের কাছে যদি প্রত্যাশা করেন এই কোনোদিনই এই রোহিঙ্গারা মানে আপনি ফেরাতে পারবেন না। রোহিঙ্গাদেরকে ফেরাতে যদি হয় বাংলাদেশকেই ফেরাতে হবে, এবং সেটার জন্য আমার মানে বক্তব্য, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, দুটো রাস্তা। একটা রাস্তা হলো যে বাংলাদেশকে এমনভাবে সামরিক শক্তিতে সক্ষম হতে হবে, সামরিক শক্তি অর্জন করতে হবে যেন মিয়ানমার বাংলাদেশের কথাকে গুরুত্ব দেয়, ভয় পায়, তখন মিয়ানমার বাধ্য হবে ফেরত নিতে। অথবা এই রোহিঙ্গাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করতে হবে যেন মিয়ানমার বুঝতে পারে যে এদেরকে ফেরত না নিলে আমার বিপদ বেশি। যেটা জিয়াউর রহমান যে কার্ডটা খেলেছেন সেই কার্ড খেলতে হবে। অর্থাৎ সারা দুনিয়াতে এখন ন্যায়, নীতি, অধিকার, রাইটস, প্রাপ্যতা, আমার পাওনা, এটার কোনো মানে মূল্য নাই। দুনিয়াটা চলে স্বার্থের ভিত্তিতে, দুনিয়াটা চলে লেনদেনের ভিত্তিতে, দুনিয়াটা চলে কার্ডের ভিত্তিতে। আপনার কাছে যত কার্ড থাকবে আপনি তত কার্ড খেলতে পারবেন। আপনি দেখেন এখন এই যে ভারতের সাথে আমেরিকার কত গভীর সম্পর্ক ছিল, এত গভীর সম্পর্কের পরেও কিন্তু এই যে আপনার শুল্কের ব্যাপার, না 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 আমি বলছি যে এই যে মানে ওখানকার যে মানে শিখ যে বিচ্ছিন্নতাবাদীরা, তারা কিন্তু আমেরিকা এবং কানাডাতে জামায় আদরে তারা থেকেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তো আমেরিকা তো চায়নি যে ওখানে ওরা স্বাধীন হয়ে যাক, কিন্তু আমেরিকা এই কার্ডটা রেখেছে, যদি কখনো প্রয়োজন হয় আমি এই কার্ডটা ব্যবহার করব। এই যে ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়া এখন আমাদের কথা শোনে না, কারণটা কি? কারণ আমরা আমাদের কোনো কার্ড হাতে রাখিনি। আমরা আমাদের যে কার্ড বাংলাদেশ স্বাধীনতার পরে তৈরি করেছিল, এই কার্ডগুলো আমরা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছি, যার ফলে এখন ইন্ডিয়ার কাছ থেকে মানে অনেকটা বাধ্য মানে কোনো কিছু আদায় করে নেওয়ার ক্ষমতা আমাদের আর নাই, আমরা এটা হারিয়ে ফেলেছি। তো মিয়ানমারের সাথেও একটা সময় আমাদের কার্ড ছিল, সেই কার্ডটা জিয়াউর রহমান খেলেছিল এবং জিয়াউর রহমান পেরেছিলেন সমস্ত রোহিঙ্গাদেরকে ফেরত দিতে। খালেদা জিয়াও অর্ধেক রোহিঙ্গাদেরকে অন্তত ফেরত দিতে পেরেছিলেন, কিন্তু এখন আমরা টোটালটাই হারিয়ে ফেলেছি, যার ফলে মিয়ানমার আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। আমাদের সেনাপ্রধান মিয়ানমারে যায়, মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে দেখা করে না। আমরা এই জায়গায় পৌঁছে গেছি, এটা চরম লজ্জাকর একটা ব্যাপারে পৌঁছে গেছি। কাজে ওই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কখনোই আমরা এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারবো না। আমরা রোহিঙ্গা ইস্যুটা শেষ করব, তার আগে শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে কিছুদিন আগে যে আরাকান আর্মি, আপনি জানেন যে আমাদের এই অঞ্চলটাতে তারা দখল নিয়েছে, আরাকান রাজ্য বিশেষ করে, সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আপনি তো বললেনই যে আসলে এটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে এখন এই সংকটটা আসলে নতুন করে কি তৈরি হলো? আপনি কি মনে করেন যে রোহিঙ্গা আরাকান আর্মিদের দখল করার কারণে এটা কি নতুন কোনো সংকট? না, এটা মানে আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি তাহলে এটা নতুন না, বাট বাংলাদেশের একটা পার্ট মানে ভুল পার্ট ছিল, ভুল অ্যাসেসমেন্ট ছিল। বাংলাদেশ প্রথমে মনে করেছিল যে আরাকান আর্মি যদি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তাহলে হয়তো আরাকান আর্মি ফেরত নেবে, এবং আরাকান আর্মিও শুরু থেকে এই ধরনের কথাবার্তা বলেছিল। যদিও আমি বিভিন্নভাবে বিভিন্ন লেখায় বলেছিলাম যে আরাকান আর্মি কোনোদিনই রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না, কারণ লোকাল যে বুদ্ধিস্ট পিপল তারা রোহিঙ্গাদের বিপক্ষে, আর আরাকান আর্মি যেহেতু লোকাল বুদ্ধিস্টদের থেকে গড়ে ওঠা, তারা জনপ্রিয়তা হারানোর জন্য কোনোদিন ফেরত নিতে পারবে না। বাট হিস্ট্রিক্যালি রোহিঙ্গাদের উপরে মূলত নির্যাতন আরাকান আর্মির মানে রোহিঙ্গারাই মানে রাখাইনরাই করেছে, এই রাখাইনরাই করেছে। তো সেই কারণে এইটা নতুন কিছু না। তবে আমি যদি একটু মানে খুব সংক্ষেপে আপনার সামনে বলি, আগামী ডিসেম্বরে মানে মিয়ানমারে জান্তা সরকার নির্বাচন ঘোষণা করেছে। তো নির্বাচন করতে গেলে তো আপনার সেই দেশের এখন তো মানে মিয়ানমারের অধিকাংশ জায়গা আপনার জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তো এরকম একটা পরিস্থিতিতে সে একটা ন্যাশনাল ইলেকশন কিভাবে করবে? তার মানে এর ভিতরে খুব অল্প সময়ের ভিতরে তাকে বিভিন্ন জায়গা মানে তার হারানো জায়গাগুলো, হারানো নিয়ন্ত্রণগুলো তাকে পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধারের অংশ হিসাবে আমরা ধারণা করি হয়তো অক্টোবর নভেম্বরের দিকে এখানে মিয়ানমার সরকার রাখাইনে তার হারিয়ে যাওয়া যে নিয়ন্ত্রণ সেটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আরেকটা ড্রাইভ দিতে পারে, এবং সেই ড্রাইভে
হয়তো আরাকান আর্মি, আমি যতটুকু বুঝতে পারি, তারা একটা বড় বিপদের মধ্যে পড়বে, কারণ চায়না ইতিমধ্যে কিছু স্টেপ নিয়েছে, সেই স্টেপগুলো তাদের বিপক্ষে গিয়েছে। এবং বাংলাদেশও আরাকান আর্মি এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার কারণে বাংলাদেশও কিছু শক্ত স্টেপ নিয়েছে। তো সেই স্টেপের কারণে আরাকান আর্মি বেশ একটা বিপদে পড়বে বলে আমি ধারণা করছি, এবং সেখানে তারা হয়তো মানে অনেক জায়গা থেকে তারা আবার ফিরে যেতে হবে, সরে যেতে হবে, ব্যাকফুটে যেতে হবে, সরে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বাংলাদেশ যদি এখন থেকে একটা পরিকল্পনা প্রণয়ন করে, এই সুযোগটা কিন্তু মানে কাজে লাগাতে পারে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, বাংলাদেশের উচিত ওই সময়টাকে টার্গেট করে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি দুই গ্রুপের সাথেই যখন সংকট তৈরি হবে কথা বলা, এখন থেকে কথা বলা এবং মানে একটা এগ্রিমেন্টে যাওয়া, যে যখন এই ধরনের সংকট তৈরি হবে তখন আমি কিভাবে ব্যবস্থা নিব সেটা আজকের এই এগ্রিমেন্টের উপরে নির্ভর করে। আমি কোন পক্ষে থাকব, সে লিখিত এগ্রিমেন্ট করবে, রোহিঙ্গাদের ফেরত নেবে, যারা এগ্রিমেন্ট করবে আমি তাদের পক্ষে যাব, এক্স্যাক্টলি তাদের পক্ষে যাব। এইটা একটা আমার সামনে বিরাট একটা অপশন আসছে। আমি জানি না আমাদের কর্তৃপক্ষ নেবেন কিনা, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে 3 দিন ধরে সম্মেলন হয়, সামনে জাতিসংঘে একটা সম্মেলন, এই দিয়ে আসলে জাতিসংঘের সম্মেলন কথার ফুল ঝুড়ি না। কিছু লোক মানে বিনোদন ট্রিপে যাবে আমেরিকাতে, কিছু লোকের পাসপোর্টে আমেরিকান নতুন করে ভিসা লাগবে, হ্যাঁ, কিছু মানে রাষ্ট্রীয় অনেক অর্থ ব্যয় হবে, কিন্তু আসলে এখান থেকে কোনো আউটপুট আসেনি এবং আসবেও না। সেটাই আমরা এবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে চলতি বছরে জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক একটা যুদ্ধ হয়েছে, 12 দিনের যুদ্ধ। তো অতি সম্প্রতি ইরানের সেনাপ্রধান আমির খাতামি তিনি একটা মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে ইরানের যে পরমাণু তৎপরতা এবং তাদের যে মিসাইল কর্মসূচি এবং তাদের সেনা বাহিনীর তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, এমন একটা তিনি মন্তব্য করেছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কারণ আমরা দেখেছি শুরুর দিকে কিন্তু ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার তেল আবিবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ইরানের সেনাপ্রধান যে মন্তব্যটা করেছেন, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ, আপনি এই আলোচনায় এই বিষয়টি এনেছেন। ক্ষয়ক্ষতি হয়নি যদি বলি তাহলে যেমন ভুল হবে, আবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও সঠিক না। আমরা মানে প্রথম যখন মানে আক্রমণটা হলো, আমরা কিন্তু হতবাক হয়ে গিয়েছিলাম। মানে বিশ্বে এরকম মানে এরকম কোনো নজির আছে কিনা আমার জানা নেই, যে যুদ্ধের প্রথমেই সেনাপ্রধান নাই, সমস্ত বাহিনী প্রধান নাই, হ্যাঁ, এবং মোটামুটি কমান্ড সেন্টার টেন্টার সব ধ্বংস হয়ে গেল, একেবারে পিন পয়েন্টেড জায়গায় যে আক্রমণটা হলো ইসরায়েলের, মানে ইসরায়েলের যে মানে গোয়েন্দা সংস্থারা ইরানের ভিতরে, ইরান তো একটা খুব অন্য ধরনের রাষ্ট্র, তারা যে এইভাবে ইরানের ভিতরে এত নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল এবং তারা এই কাজটা করেছে, এটা তো একটা মানে মানে অবাস্তব চিন্তা। এবং ইসরায়েল যেখানে ভুল করেছিল সেটা হলো এখানে ভুল করেছিল। ইসরায়েল মনে করেছিল ইরাক যুদ্ধে যেমন মানে আমেরিকা যখন প্রথম অ্যাটাক করেছে, মানে ইরাকের সমস্ত কমান্ড ধ্বংস হয়ে গেছে, সমস্ত জেনারেলরা পালিয়ে গেছে এবং তার জন্য সহজ হয়ে গেছে। ইসরায়েল বা আমেরিকা হয়তো ভেবেছিল যে এইটাই বোধহয় হবে, আমরা যদি ওদের কমান্ডটা ধ্বংস করে দিতে পারি ওরা বোধহয় পরাজিত হবে। যথার্থ বলেছেন আপনি। কিন্তু ইরান ওই জাতি না। তারা তারাও প্রথম আমি 8-10 ঘন্টায় তাদের কিন্তু কোনো রেসপন্স ছিল না, কিন্তু তারা খুব দ্রুত 12 ঘন্টার মধ্যেই তারা কিন্তু আবার নতুন একটা কমান্ড স্ট্রাকচার তৈরি করেছে, কমান্ড তৈরি করেছে এবং আবার তারা শুরু করেছে। এবং ডে বাই ডে যত দিন যাচ্ছিল ততই কিন্তু ইরানের আক্রমণটা তত তীব্র হচ্ছিল। যখন প্রথম অ্যাটাকটা হয়েছে আমি নিজে হতবাক হয়ে গেছি। হতবাক হওয়ার পরেও আমি বলেছি যে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ইরান যদি যুদ্ধ চালিয়ে যায়, তাহলে এই যুদ্ধে কোনোদিনই ইসরায়েল জয়লাভ করবে না। ইভেন যদি ইসরায়েলের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থেকেও থাকে,
সংস্কারের দাবি থেকে গণজাগরণ, হাসিনার দেশত্যাগ। 9 সেপ্টেম্বর 2025, নেপাল। দুর্নীতি, বেকারত্ব থেকে ক্ষোভ, সামাজিক মাধ্যমে কোপ, আগুন জ্বলল দ্রোহে, পদত্যাগ প্রধানমন্ত্রীর। দক্ষিণ এশিয়া জুড়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ, ফিরে ফিরে আসছে একই নকশা। জমে ওঠা ক্ষোভ থেকে গণরোষ, মানুষের ফেটে পড়া, চলতি শাসককে উচ্ছেদ। একই পথে নেপাল, সাক্ষী জেনজি বিদ্রোহের। সেই বিদ্রোহের প্রধান মুখ সুদান গুরুং। হ্যাশট্যাগের নেতা তিনি নন। সুদানের জননায়ক হয়ে ওঠার নেপথ্যে 1 দশক আগের প্রাকৃতিক বিপর্যয়। 2015 সালের ভূমিকম্প, হাতের উপর সন্তানের মৃত্যু, বদলে যায় সুদানের জীবন ও দর্শন। ডিজে হিসাবে তরুণদের মধ্যে তখন জনপ্রিয় ছিলেন সুদান। জনপ্রিয়তা কাজে লাগিয়ে ত্রাণের জন্য তরুণদের সংগঠিত করেন। হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া। ক্রমে গড়ে ওঠে সুদানের অসরকারি সংস্থা হামি নেপাল। নেপালের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সুদান ও তার সামাজিক কাজ। নেপালের 1/3 জনগণেরই বয়স 35-এর কম। দুর্নীতি, বেকারত্ব, ধুঁকতে থাকা অর্থনীতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই জনতা। আগুনে ঘি ঢালল 26টি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কোপ। এর বিরুদ্ধে সংগঠিত হওয়ার ডাক দেন সুদান, সাড়া দেন জেনজি। অবশেষে বিদ্রোহ, ক্ষমতা বদল নেপালে। নেপালের এই বিদ্রোহে আলোচনায় উঠে এসেছেন আরও দুজন, বলেন শাহ ও রবি লামিছেনে। তরুণ প্রজন্মের দাবি, সংকটে দেশের হাল ধরুন তাঁরা। কে এই র্যাপার বলেন শাহ? একসময় গানে গানে মানুষের দুর্দশার কথা তুলে ধরতেন। রাজনৈতিক দুর্নীতিও ছিল তার গানের বিষয়। 2022 সালে পা প্রথাগত রাজনীতির ময়দানে। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা মেয়র নির্বাচনে। কাঠমান্ডুর 15তম মেয়র হন বলেন। তরুণ প্রজন্মের রোল মডেল। ক্ষমতা বদলের পর দেশের হাল ধরুন তিনি, দাবি নেপালের জেনজির। উঠে এসেছে রবি লামিছানের নামও। অনেকেরই ধারণা, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে জোরদার দাবি তাঁরই। রবি লামিছানেকে কেন পছন্দ? তিনি সাংবাদিক। টেলিভিশনে টানা 62 ঘন্টা অনুষ্ঠান করে গড়েছিলেন রেকর্ড। সে সময় তার চোখা প্রশ্নবাণের মুখে পড়েছিলেন জুলাই 2022, শ্রীলঙ্কা। গণরোষ থেকে অভ্যুত্থান, রাজাপক্ষের দেশ ছেড়ে পালানো। 5 আগস্ট 2024, বাংলাদেশ। কোটা সংস্কারের দাবি থেকে গণজাগরণ, হাসিনার দেশত্যাগ। 9 সেপ্টেম্বর 2025, নেপাল। দুর্নীতি, বেকারত্ব থেকে ক্ষোভ, সামাজিক মাধ্যমে কোপ, আগুন জ্বলল দ্রোহে, পদত্যাগ প্রধানমন্ত্রীর। দক্ষিণ এশিয়া জুড়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ, ফিরে ফিরে আসছে একই নকশা। জমে ওঠা ক্ষোভ থেকে গণরোষ, মানুষের ফেটে পড়া, চলতি শাসককে উচ্ছেদ। একই পথে নেপাল, সাক্ষী জেনজি বিদ্রোহের। সেই বিদ্রোহের প্রধান মুখ সুদান গুরুং। হ্যাশট্যাগের নেতা তিনি নন। সুদানের জননায়ক হয়ে ওঠার নেপথ্যে 1 দশক আগের প্রাকৃতিক বিপর্যয়। 2015 সালের ভূমিকম্প, হাতের উপর সন্তানের মৃত্যু, বদলে যায় সুদানের জীবন ও দর্শন। ডিজে হিসাবে তরুণদের মধ্যে তখন জনপ্রিয় ছিলেন সুদান। জনপ্রিয়তা কাজে লাগিয়ে ত্রাণের জন্য তরুণদের সংগঠিত করেন। হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া। ক্রমে গড়ে ওঠে সুদানের অসরকারি সংস্থা হামি নেপাল। নেপালের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সুদান ও তার সামাজিক কাজ। নেপালের 1/3 জনগণেরই বয়স 35-এর কম। দুর্নীতি, বেকারত্ব, ধুঁকতে থাকা অর্থনীতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই জনতা। আগুনে ঘি ঢালল 26টি সোশ্যাল
সংস্কারের দাবি থেকে গণজাগরণ, হাসিনার দেশত্যাগ। 9 সেপ্টেম্বর 2025, নেপাল। দুর্নীতি, বেকারত্ব থেকে ক্ষোভ।